নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা ইউলিসেস কবিতার উইন্ডি ট্রয় পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা তারপর থেকে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আমরা কি জানতে পেরেছিলাম? গ্রিস দেশের একটা ছোট দ্বীপ ইথাকার রাজা ওডেসিয়াস, যার ল্যাটিন নাম ছিল ইউলিসেস, তিনি ট্রোজান ওয়ার বা ট্রোজান যুদ্ধের শেষে দেশে ফিরেছেন। দীর্ঘ 20 বছর পর ট্রয়কে যুদ্ধে পরাজিত করে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরে, যেহেতু এটা একটা ড্রামাটিক মনোলগ বলেছিলাম, তিনি উপস্থিত তার সহযোদ্ধা এবং নাবিকদের এবং তার একমাত্র পুত্র টেলিমেকাসকে তিনি এই কথাগুলো বলেছেন যে তার ভালো লাগছে না এরকম অলসের মতো জীবনযাপন করতে, দেশের মধ্যে থেকে রাজ্য শাসন করতে, বরঞ্চ তিনি ভালোবাসেন নানান অ্যাডভেঞ্চার, অদেখা জিনিসকে দেখতে, অজানা জিনিসকে জানতে। তিনি একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ ছিলেন। তিনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজে আনন্দ খুঁজে পেয়েছিলেন বা কঠিন পরিস্থিতিগুলোকেও তিনি উপভোগ করেছিলেন। আজকে আমরা শুরু করব তারপর থেকে। আই এম এ পার্ট, ইউলিসেস বলছেন, আমি হচ্ছে একটা অংশ, অফ অল দ্যাট আই হ্যাভ মেট, যা কিছুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি অভিজ্ঞতা তাকে আরো সমৃদ্ধ করে, যা কিছুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, যেসব মানুষজনের সঙ্গে তার দেখা হয়েছে, যেসব দেশ তিনি ঘুরে বেড়িয়েছেন, তিনি যেন সব কিছুরই একটা অংশ হয়ে গেছেন। তাকে অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করে তুলেছে। তারপরেও ইউলিসেস কি বলছেন দেখো, ইয়েট, তথাপি অল এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতা, তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন নানান দেশ ঘুরে বেড়িয়ে, নানান দেশের মানুষ, নানান দেশের সরকার, নানান জলবায়ুর মুখোমুখি হয়েছেন, সেই সব অভিজ্ঞতা ইজ অ্যান আর্চ, যেন একটা বড় তোরণ। আর্চ মানে খিলান, বড় গোলাকার দরজা, তোরণ, যে যেন একটা প্রবেশ পথ। কিসের প্রবেশ পথ? হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে, যে তোরণের মধ্য দিয়ে গ্লিমস, গ্লিমস যেন ঝিকমিক করে ওঠে, চমকে দেয়, ঝলমল করে ওঠে। কি ঝলমল করে ওঠে ইউলিসেসের সামনে? দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই সব জগৎটা, যে জগৎটা তিনি এখনো ভ্রমণ করেননি, যে জগৎ তিনি এখনো দেখে আসেননি, তার অজানা, অদেখা, অভ্রমণ করা জগৎটা তার সামনে যেন চমক দেয় তাকে, যেন সেই জগৎটা তাকে ইশারা করে ডাকছে, ইউলিসেস, তুমি তো এখনো এই দেশ বা এই জগৎটা ভ্রমণ করনি। তাহলে ওই অভিজ্ঞতাটা, যে অভিজ্ঞতা সে লব্ধ করেছে, সেটা তার কাছে একটা তোরণের কাজ করছে, একটা প্রবেশ পথের কাজ করছে। হুজ মার্জিন ফেডস, যার সীমানাটা বিলীন হয়ে যায়, মলিন হয়ে যায়, ফর এভার অ্যান্ড ফর এভার, চিরকালের জন্য হয়ে নাই মুভ, যখন আমি এগিয়ে চলি। তাহলে ইউলিসেস বলছেন, যতই আমি এগিয়ে যাই অজানা জগতের উদ্দেশ্যে, অজানা জগৎকে জানার, তার যেন কোনো সীমারেখা শেষ হয় না। যখন মনে হয় ওই দেশটা গেলেই আমার জানা শেষ হবে, আমার ভ্রমণ অভিজ্ঞতা শেষ হবে, কিন্তু যখন আমি সেই দেশের সীমানার কাছে গিয়ে পৌঁছাই, তখন মনে হয় না, আমার জানার পরিধিটা যেন মলিন হয়ে গেল, বিলীন হয়ে গেল, সেটা যেন অসীম হয়ে যায়, যার কোনো শেষ নেই। তাহলে যতই তিনি এগিয়ে চলছেন ইউলিসেস, ততই যেন তার জানার পরিধিটা বা সীমারেখাটা ম্লান হয়ে যাচ্ছে। সেই ইউলিসেস, যিনি সবসময় অজানা জিনিসকে জানতে চান, অদেখা দেশকে দেখতে চান, তিনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চান, তিনি এখন কোথায় রয়েছেন? ইথাকাতে রাজ্য শাসন করছেন। সেই জন্য তিনি বলছেন, হাউ ডাল ইট ইজ টু পজ, কি জঘন্য এটা থেমে যাওয়াটা। পজ মানে থেমে যাওয়া, টু মেক অ্যান এন্ড, শেষ করে দেওয়াটা। যে এই 20টা বছর ধরে আমি নানান দেশ ঘুরে বেরিয়েছি, নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি, নানান অজানা জিনিসকে জেনেছি, অদেখা জায়গাকে আমি দেখেছি, কিন্তু যখন আমি এই ইথাকায় এসে পৌঁছালাম, আমার রাজ্যে এসে পৌঁছালাম, এখানে সেই থেমে যাওয়াটা কি ডাল, কি বোরিং, কি একটা জঘন্য ব্যাপার তার কাছে। দেখো তারপরের লাইনটা খুব ভালো করে মনে রাখবে, এটা একটা তুলনা আছে। আমি কবিতাটা শেষ করার পরে এখানে কি কি রেটরিক, যেমন আমি আগের কবিতাতেও বলেছিলাম, এখানেও বলে দেবো কোন লাইনে কি রেটরিক ব্যবহার করা আছে। কি বলছেন দেখো, টু রাস্ট আনবার্নিশড, দেখো বার্নিশ মানে পালিশ করা, আনবার্নিশড, যদি কোনো জিনিসকে পালিশ করা না হয়, সেটা রাস্ট, মরচে চলে আসে। এখানে ইউলিসেস অ্যাকচুয়ালি মানুষের জীবনটাকে, তার জীবনটাকে একটা তরবারির সাথে তুলনা করছে। একটা তরবারিকে যত পালিশ করা হবে, সেটা তত চকচকে হবে, কিন্তু যদি পালিশ না করা হয়,
তাতে রাস্ট মরচে চলে আসে, ভোঁতা হয়ে যায়। সেরকম ইউলিসেস বলতে চাইছেন তার জীবনটাও যেন তরবারির মতো, যেন আজকে সেটা স্থির হয়ে গেছে, সেটাতে যেন পালিশ করা হচ্ছে না। সে যেন আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়, আরও দেশ ভ্রমণ করতে চায়, আরও অজানা জিনিসকে জানতে চায়। নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করার ফলে উজ্জ্বলতা হারায়। একটা তরবারি, সেটাকে যদি পালিশ না করা হয়, ব্যবহার না করা হয়, সেটা যেমন উজ্জ্বলতা হারায়, সেটা যেমন আস্তে আস্তে মরচে চলে আসে, তার জীবনটাও এই ইথাকাতে থেকে যেন তার জীবনে মরিচা চলে আসছে। জীবনের মধ্যে সে কোনো রকম বৈচিত্র্য খুঁজে পাচ্ছে না, জীবনটা তার যেন তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে। অ্যাজ দো যেন মনে হচ্ছে টু ব্রেথ ওয়ার লাইফ, এই শ্বাস প্রশ্বাস নেওয়াই কি জীবন? যে ইথাকায় তিনি এখন রয়েছেন, রাজ্য শাসন করছেন, আবদ্ধ রয়েছেন দেশের মধ্যে, তিনি তাই উপলব্ধি করছেন, আচ্ছা এই আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, এটাই কি জীবন? তারপরেই তিনি কি বলছেন দেখো, লাইফ পাইলড অন লাইফ, জীবনের পর জীবন যদি স্তূপ করা হয়, মানে একের পর এক জীবন যদি দেওয়া হয়, যদি অসীম জীবন তাকে দেওয়া হয়, একটা জীবন শেষ হলো তার সঙ্গে যদি আবার একটা জীবন তাকে দিয়ে দেওয়া হয়, ওই আর অল টু লিটিল, তাও যেন তার কাছে খুবই সামান্য। মানে বলতে চাইছেন যদি তাকে জীবনের পর জীবন দেওয়া হয়, তা যথেষ্ট হবে না তার কাছে পৃথিবীর সমস্ত অদেখা জিনিসকে দেখতে, অজানা জিনিসকে জানতে, তার জ্ঞান সঞ্চয় করতে, জ্ঞান অর্জন করতে, পৃথিবীর রূপ রস গন্ধকে উপভোগ করতে। একটা জীবন তো নয়ই, তাকে যদি লাইফ আফটার লাইফও দেওয়া হয়, জীবনের পর জীবন দেওয়া হয়, সেটাও যেন পর্যাপ্ত হবে না। অ্যান্ড ওয়ান অফ টু মি, আর আমার যে একটা জীবন রয়েছে, লিটিল রিমেন্স, তার তো অল্প সামান্যটুকুই বাকি। কারণ তিনি এখন বার্ধক্যে পৌঁছে গেছেন, তার জীবন অনেকটা এগিয়ে গেছে, তিনি আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন। জীবনের অল্প সময়ই তার অবশিষ্ট রয়েছে, কারণ হি ইজ অলরেডি ওল্ড। তিনি ইতিমধ্যেই বৃদ্ধ হয়ে গেছেন, কারণ দীর্ঘ 20টা বছর তিনি দেশের বাইরে কাটিয়েছেন। সেই জন্য তিনি বলছেন যে জীবনের পর জীবন তো নয়ই, আমার যে একটা জীবন রয়েছে তার খুব সামান্যই বাকি রয়েছে, মানে আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু সেই জীবনটারও যদি প্রত্যেকটা ঘন্টাকে আমরা এরকমভাবে সঞ্চিত রেখে দিই, কাজে না লাগাই, যদি দেশের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখি, কোথাও না গিয়ে জ্ঞান অন্বেষণ না করে অজানা জিনিসকে না জেনে কাটাই, তাহলে কি হচ্ছে, এভরি আওয়ার, প্রত্যেকটা ঘন্টা যেন সেভড হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি কিছু নতুন জিনিস জানতে পারছি না, নতুন জিনিস শিখতে পারছি না, নতুন অদেখা জিনিসকে দেখতে পাচ্ছি না। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স মানে ডেথ, সেই চিরন্তন যে নিস্তব্ধতা, যখন চিরনিস্তব্ধতা জীবনকে গ্রাস করবে, সেই চিরনিস্তব্ধতার থেকে যে অল্প সময়টুকু আছে সেটাকেও যদি সেভ করা হয়, বাঁচিয়ে রাখা হয়, সামথিং মোর, হয়তোবা আরও একটু বেশি। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ব্রিঙ্গার মানে বাহক, যে বয়ে আনবে আরো নতুন নতুন জিনিস, মানে এই অল্প যে সময়টা তার জীবনে আর বাকি রয়েছে, তার মধ্য দিয়েও যদি সে নতুন কিছু জিনিসকে বয়ে আনতে পারে, নতুন কিছু জ্ঞান অন্বেষণ সে করতে পারে, নতুন কিছু জিনিসকে যদি সে দেখতে পায়, নতুন কোনো অজানা জিনিসকে যদি সে জানতে পারে। দেখো এখানে জীবনের প্রতিটা মুহূর্ত অর্থপূর্ণ হবে তখন, ইউলিসেস মনে করেন, যখন প্রতিটা মুহূর্ত তিনি জ্ঞান অন্বেষণ করে বা জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করতে পারবেন। আর তিনি কিনা জীবনের শেষ প্রান্তে এসে সেই মূল্যবান সময়টা নিজেকে একটা ছোট রাজ্য, দ্বীপের মধ্যে আবদ্ধ রেখেছেন, যা তিনি মোটেও পছন্দ করেন না, চাইছেন না। যে এই সামান্য যে জীবনটার বাকি রয়েছে সেটাও কিনা আমি এই ইথাকার মধ্যে নিজেকে আটকে রেখেছি। কিন্তু জীবনের অর্থ হলো জ্ঞান আরোহণ করা, জ্ঞান অর্জন করা, অন্বেষণ করা, নতুন কিছুকে জানা। দেখো এখানে এই লাইনটার মধ্য দিয়ে যে ভিক্টোরিয়ান এজের সমাজচিত্র কিন্তু ফুটে উঠেছে। তখনকার মানুষের মধ্যে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা ছিল, ভিক্টোরিয়ান যুগে ইংল্যান্ডের মানুষের মধ্যে একটা অতৃপ্ত ইচ্ছা ছিল কিসের, জ্ঞান আরোহণের এবং নতুন অভিযানের। সেটা এখানে ফুটে উঠেছে, যে বার্ধক্য এসেও তিনি থামতে চাইছেন না জ্ঞান আরোহণ করতে, নতুন অভিযান থেকে। অ্যান্ড ভাইল ইট ওয়ার, আর এটা খুবই জঘন্য, ভাইল মানে জঘন্য, আর এটা খুবই কাপুরুষোচিত। ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, আর মাত্র 3টে সূর্য বাকি। দেখো একটা সূর্য মানে কি, পৃথিবীর সূর্যের চারিদিকে এক পাক ঘূর্ণন, যে হয়তো আর তিনি 3টে বছর বাঁচবেন, মানে সূর্য 3 পাক, সূর্যের চারিদিকে পৃথিবী 3 পাক ঘুরবে। টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ,
নিজেকে তিনি সঞ্চিত বা আবদ্ধ করে রাখতে চাইছেন না, যে মাত্র যদিও বছর 3 হয়তো তিনি আর বাঁচবেন, কিন্তু সে সময়টাও তিনি নিজেকে হোল্ড করতে চাইছেন না, আবদ্ধ রাখতে চাইছেন না, সঞ্চিত করে রাখতে চাইছেন না তার দেশে। মানে তিনি চাইতেন না কখনো জীবনটা স্থির থাকুক, এক জায়গায় আবদ্ধ থাকুক। তিনি মোটেও সেটা পছন্দ করতেন না। অ্যাকচুয়ালি হোর্ডিং, ওই যে সব কিছুকে সঞ্চয় করে রাখা, এটা ছিল ইথাকাবাসীর অভ্যাস। তার দেশের যে প্রজারা তিনি আগেই বলেছেন হোর্ড করতো, তারা স্লিপ, তারা সঞ্চয় করতো, তারা ঘুমাতো, তারা খেত, এই ছিল তাদের জীবনের তাৎপর্য, যেটা তিনি মোটেই পছন্দ করতেন না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট বলতে তার বৃদ্ধ অবস্থাকে বোঝানো হয়েছে। তার এই বার্ধক্য, ইয়ার্নিং ইন ডিজায়ার, আকাঙ্ক্ষা করছে, তীব্র ইচ্ছা প্রকাশ করছে, একটা বাসনা প্রকাশ করছে। পরে দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার মানে কি? তারা খসে পড়া তারাকে বলা হয় সিঙ্কিং স্টার, যা দিগন্ত রেখার ওপারে অদৃশ্য হয়ে যায়, বিলীন হয়ে যায়। সিঙ্কিং স্টার অ্যাকচুয়ালি একটা দুষ্প্রাপ্য জিনিস, যা আমাদের নাগালের বাইরেই থেকে যায়। এখানে ইউলিসেস বলতে চাইছেন টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করতে হবে ওই সিঙ্কিং স্টারের মতো, তারা খোসার মতো। যে আমরা যেমন তারা খোসা, যেটা আমাদের দুষ্প্রাপ্য জিনিস, যেটা আমাদের ওই দিগন্ত রেখার বাইরেই বিলীন হয়ে যায়, আমাদের জ্ঞান অন্বেষণ সেরকমই যেন হয়, যার কোনো শেষ নেই, যেটা অন্তহীন, যা সম্পূর্ণ কোনোদিনই করা যায় না। যেমন তারা খোসাকে আমরা কোনোদিনও ধরতে পারি না, সেটা যেমন সবসময় মিলিয়ে যায় এই পৃথিবীর বুকে, সেরকম জ্ঞান অন্বেষণের কোনো শেষ নেই। তাই তিনি বলছেন টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করে যেতে হবে, অন্বেষণ করে যেতে হবে, লাইক এ সিঙ্কিং স্টার, একটা তারা খোসার মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে বাইরে যেতে হবে, দ্য আটমোস্ট বাউন্ড, দূরবর্তী সীমানা ছাড়িয়ে, অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনার, যে মানুষের কল্পনার বাইরে, মানুষ যে জ্ঞান অন্বেষণের চিন্তা করতেই কোনোদিন পারে না, যেটা মানুষের কল্পনার বাইরে, যে জ্ঞানের কথা মানুষ ভাবতে পারে না, তার বাইরে সেই সীমানা ছাড়িয়ে যেতে হবে জ্ঞান অন্বেষণের জন্য। তিনি অ্যাকচুয়ালি রাজ্য শাসনের থেকে, ইথাকায় নিজেকে আবদ্ধ রেখে রাজ্য শাসন করার থেকে নতুন কিছু অন্বেষণকে, খোঁজাকে বা জানার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন। তাই তিনি বলছেন টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞান অন্বেষণ করতে হবে ওই খসে পড়া তারার মতো। আর বিয়ন্ড, বাইরে চলে যেতে হবে, দ্য আটমোস্ট বাউন্ড, ওই দূরবর্তী সীমানা ছাড়িয়ে, যে সীমানাটা মানুষের কল্পনার বাইরে। তাই তো অফ হিউম্যান থট, মানুষের কল্পনার বাইরে, সেই সীমানা ছাড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে আরো জ্ঞান অন্বেষণ করার জন্য, আরো নতুন কিছু জানার জন্য। দেখো, তার মানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন হয়তো যে তিনি আর রাজ্য শাসন করতে চাইছেন না, তিনি বোরিং ফিল করছেন, তার ভালো লাগছে না ইথাকায় নিজেকে আবদ্ধ রেখে রাজ্য শাসন করতে। তাই তিনি কি বলছেন? দিস ইজ মাই সন, এই হলো আমার পুত্র, মাই ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস। দেখো, তিনি যখন স্ত্রীর কথা বলেছিলেন তখন কিন্তু বলেছিলেন ওল্ড এজ, বার্ধক্য, বুড়ো স্ত্রী খুব একটা তার পছন্দের ছিল না, কিন্তু পুত্রের ব্যাপারে তিনি খুবই সংবেদনশীল। তিনি কি বলছেন? মাই ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য স্ক্যাপচার এন্ড দ্য আইসেল, যার উপর আমি অর্পণ করছি দ্য স্ক্যাপচার। স্ক্যাপচার মানে হচ্ছে রাজদণ্ড। যখন কোনো ব্যক্তিকে রাজদণ্ড দেওয়া হয়, তার মানে তাকে সেই রাজ্য শাসনের দায়িত্ব অর্পণ করা হয়। তাহলে এখানে দেখো, ইউলিসেস তার পুত্র টেলিমেকাসকে রাজদণ্ড অর্পণ করছে। অ্যান্ড আইসেল, আইসেল মানে আইল্যান্ড, এই দ্বীপটাও আমি অর্পণ করছি। মানে ইথাকা দ্বীপ, তার রাজ্য, তার রাজত্ব সব সে তার পুত্র টেলিমেকাসকে অর্পণ করে দিচ্ছে। ওয়েল লাভড অফ মি, আমার খুব প্রিয়, যে আমার খুবই পছন্দের টেলিমেকাস। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, ডিসার্নিং মানে বিচক্ষণ, যে বিচক্ষণ ছিল পূর্ণ করতে দিস লেবার মানে এখানে রাজ্য শাসন করার কাজটা, যে যথেষ্ট বিচক্ষণ কিসের ক্ষেত্রে? এই রাজ্য শাসনের ব্যাপারে। যে সে বলতে চাইছে তার পুত্র টেলিমেকাস কিন্তু রাজ্য শাসনের ব্যাপারে যথেষ্ট বিচক্ষণ। তোমাদের হয়তো মনে হবে আমি ভুল করছি, রাজ্য শাসনের দায়িত্ব আমার ছেলেকে দিয়ে, কিন্তু না, সে যথেষ্টই ডিসার্নিং। বাই স্লো প্রুডেন্স, স্লো মানে ধীর, আর প্রুডেন্স মানে যেন বিচক্ষণতা, যে ধীর বিচক্ষণতার দ্বারা স্টেপ বাই স্টেপ টু মেক মাইল্ড, সে করে তুলবে ভদ্র, এ রাগড পিপল, রাগড মানে রুক্ষ, আনসিভিলাইজড অমার্জিত মানুষগুলোকে, মানে অ্যাকচুয়ালি সেই ইথাকার মানুষকে দেখো, আগে বলেছিল বর্বর, এখন আবার বলছে আনসিভিলাইজড, যে এই ইথাকার অমার্জিত মানুষগুলোকে
আনসিভিলাইজড মানুষগুলোকে সে আস্তে আস্তে মাইল্ড করে তুলবে, ভদ্র করে তুলবে। কিসের দ্বারা? তার বিচক্ষণতার দ্বারা। মানে টেলিমেকাস অ্যাকচুয়ালি খুব ধীর স্থির ধৈর্যশীল প্রকৃতির ছিলেন। তাই তিনি বলছেন স্লো প্রুডেন্স, ধীর বিচক্ষণতার সাহায্যে। যে সে টেলিমেকাস খুবই ধীর স্থির প্রকৃতির ধৈর্যশীল প্রকৃতির ছেলে, সে তার ওই ধীর স্থির প্রকৃতির সাহায্যে তার এই রাগড পিপিলকে, তার দেশের অমার্জিত প্রজাদিকে সে ঠিক আস্তে আস্তে মাইল্ড করে তুলবে, মার্জিত করে তুলবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, আর ধীরে ধীরে পর্যায়ক্রমে সাবডিউ দেম, তাদেরকে নিয়ন্ত্রিত করবে, কন্ট্রোল করবে টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, যা কিছু কার্যকরী, যা কিছু ভালো, সেদিকে তাদেরকে আগিয়ে নিয়ে যাবে। তাদেরকে সে সার্থক হবে তার দেশের প্রজাদিগকে ভালো কিছু করে তুলতে, যা কিছু কার্যকরী সেসব কাজ করাতে। মোস্ট ব্লেমলেস ইজ হি, ব্লেমলেস মানে যার মধ্যে কোনো ত্রুটি নেই, খুঁত নেই, নিখুঁত, যে সে পুরোপুরি নিখুঁত। বলতে চাইছে তার ছেলে টেলিমেকাস, যার কোনো দোষ ত্রুটি নেই, পুরোপুরি নিখুঁত। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, দেখো সেন্টার্ড মানে মনোযোগী। কিসে মনোযোগী? ইন দ্য স্পিয়ার, সেই ক্ষেত্রে অফ কমন ডিউটিজ, কোন ক্ষেত্র? দৈনন্দিন জীবনের দায়িত্ব কর্তব্য। যে একজন মানুষের দৈনন্দিন জীবনের যা কিছু দায়িত্ব কর্তব্য, সে ব্যাপারে সে খুবই মনোযোগী ছিল। এখানে যেহেতু তাকে রাজদণ্ড দিয়ে যাচ্ছে, তাই ইউলিসেস বলতে চাইছেন তার ছেলে যথেষ্ট মনোযোগী হবে, তার দৈনন্দিন যে কর্তব্যগুলো আছে রাজা হিসাবে, রাজার দায়িত্ব পালনের ব্যাপারে সে যথেষ্ট মনোযোগী হবে। ডিসেন্ট নট টু ফেল, ভদ্র কিন্তু ব্যর্থ না হবার মতো। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস অফ টেন্ডারনেস মানে নমনীয়তা, যে সে খুবই ডিসেন্ট, ভদ্র। টেলিমেকাস আমার ছেলে, সে খুবই ভদ্র, কিন্তু সে নমনীয়তা দেখাতে ব্যর্থ হবে না। মানে প্রজাদের প্রতি সে খুবই নমনীয়, প্রজাবৎসল হয়ে উঠবে সে ধীরে ধীরে, প্রজাদের প্রতি কৃপা করুণা সে করবে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, আর অর্পণ করবে। কি অর্পণ করবে? মিট অ্যাডোরেশন, উপযুক্ত ভক্তি শ্রদ্ধা, টু মাই হাউসহোল্ড গডস, আমার গৃহস্থালী দেবদেবীদের। যে দেখো অ্যাকচুয়ালি গ্রীসের মানুষও কিন্তু একাধিক দেবদেবীর উপাসনা করতেন, পূজা করতেন। তাহলে ইউলিসেস বলছেন আমার বাড়িতে যেসব দেবদেবী আছে, যেসব দেবতারা আছেন, যাদের পূজা অর্চনা হয়, আমি জানি আমার পুত্র ততটাই ভালো, সে প্রত্যেকটা দেবদেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি, উপযুক্ত শ্রদ্ধা ভক্তি অর্পণ করবেন, তাদের পূজা অর্চনা করবেন, দেখভাল করবেন। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, যে আমার যাবার পরে আমার পুত্র টেলিমেকাস, যে আমার বাড়ির যে গৃহ দেবতাগুলো আছে, তাদের তিনি উপযুক্ত শ্রদ্ধা ভক্তি করবেন। তার মানে তিনি স্থির করেই ফেলেছেন তিনি আর রাজ্য শাসনের ব্যাপারে মনোযোগী নন, বরঞ্চ তিনি চাইছেন নতুন কিছু অন্বেষণে চলে যেতে। তার জীবনের এই শেষ কয়েকটা যে বছর বেঁচে রয়েছে, সেগুলোকেও তিনি অদেখাকে দেখে, অজানাকে জেনে জ্ঞান আরোহণ করতে চাইছেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে করবে তার কাজ আর আমি করব আমার কাজ। অ্যাকচুয়ালি ইউলিসেস বলতে চাইছেন এই দেশের মধ্যে আবদ্ধ থেকে দেশ শাসন করা, রাজ্য শাসন করা, এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে জ্ঞান অন্বেষণ করা, নতুন কিছু জানা, নতুন কিছু দেখা, অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক যাত্রা করা। আর হি ওয়ার্কস হিজ ওয়ার্ক মানে টেলিমেকাস তার কাজ করবে, তার কাজ হচ্ছে রাজ্য শাসন করা, প্রজাদের উপকার করা, প্রজাবৎসল হওয়া, প্রজাদের প্রতি নমনীয় মনোভাব দেখানো, প্রজাদিগকে আস্তে আস্তে মার্জিত করে তোলা, জীবনের সঠিক মার্গদর্শন করানো, সেগুলো সে করতে সম্ভব হবে। দেখো ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকে আমি আই মাইন পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করলাম। পরের ভিডিওতে শেষ অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ এবং এখান থেকে যেসব রেটরিকগুলো আলোচনা করা আছে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থাকো সবাই, ধন্যবাদ।